আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। ইজি এডু এর নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে এই ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়নের যে প্রশ্নপত্র দেওয়া হয়েছে সেই প্রশ্নপত্রের সমাধান নিয়ে। তো আজকে সমাধান পর্ব 4। যারা প্রথম থেকে তৃতীয় পর্ব পর্যন্ত দেখো নাই, তোমাদের দেখার সুবিধার্থে আমি সেই পর্বগুলোর একটি প্লেলিস্ট তৈরি করেছি। তো সেই প্লেলিস্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে সেই পর্বগুলো দেখে আসতে পারো। সো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমার প্রথম পর্বে এই এমসিকিউগুলো সমাধান দিয়েছি। তারপর তোমাদের এই যে দ্বিতীয় পর্বে এক কথা উত্তর দাও এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধান দেখিয়েছি। তারপর 3 নাম্বার পর্বে তোমাদের দৃশ্যপট নির্ভর যেই 10টি প্রশ্নর এই 2, 3, 4 এগুলো সমাধান দেখিয়েছি। তো আজকে পর্ব 4-এ আমরা এই 5 থেকে তোমাদের সমাধান দেখিয়ে দিব। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো প্রিয় শিক্ষার্থীরা, আর দেরি না করে ভিডিও মূল আলোচনায় চলে যাচ্ছি। তো এখানে 5 নম্বর প্রশ্নে কি বলেছে আগে আমরা একটু পড়ি। তো এখানে বলছে শাওন একটি দোকান থেকে প্রতিটি কলমের দাম x টাকা হিসেবে 1 ডজন কলম কিনলো। অর্থাৎ শাওন একটি দোকানে গেল, সেই দোকানে গিয়ে কি করলো, প্রতিটি কলমের দাম x টাকা 1 ডজন কলম কিনলো। আমরা জানি যে 1 ডজন সমান কতটি? 12টি। তাহলে শাওন কি করলো, 12টি কলম x টাকা দাম দিয়ে কিনলো। তারপর কি বলছে, দোকানদারকে সে 100 টাকার একটি নোট দেওয়ার পর দোকানদার তাকে 28 টাকা ফেরত দিল। অর্থাৎ এই 1 ডজন কলম কিনতে 1 টাকা দামের, এই কলম কেনার পর দোকানদারকে সে 100 টাকা দিল এবং দোকানদার তাকে 28 টাকা কিন্তু করলো ফেরত দিল। তাহলে এই কলমের দাম কত হবে? তারপর বলছে সে অন্য একটি দোকান থেকে প্রতিটি 30 টাকা দামের ওয়াইটি খাতা ক্রয়ের জন্য দোকানদারকে 200 টাকার একটি নোট দেওয়ার পর দোকানদার তাকে 50 টাকা ফেরত দিল। অর্থাৎ বিষয়ক্ষেত্রে এখানে বলা হয়েছে সে অন্য একটি দোকানে গিয়েছে, সেই দোকানে গিয়ে ওয়াইটি খাতা প্রতিটি 30 টাকা দামের ওয়াইটি খাতা কিনেছে এবং সে দোকানদারকে 200 টাকা দিয়েছে এবং দোকানদার তাকে ফেরত দিল 50 টাকা। তো এই ছিল এই 5 নাম্বার প্রশ্নের উদ্দীপক। তো এখন ক নম্বর প্রশ্নে বলেছে প্রতিটি কলমের ক্রয় মূল্য নির্ণয় করো। অর্থাৎ এই যে এখানে যে প্রতিটি কলমের ক্রয় মূল্য নির্ণয় করতে বলা হয়েছে। এবং খ নম্বরে বলছে শাওনের ক্রয়কৃত খাতার সংখ্যা এবং খাতা ও কলমের ক্রয় বাবদ মোট খরচ কত। অর্থাৎ এই যে খাতা কিনছে এবং এই কলম এবং খাতা কিনছে, সেটির ক্রয় বাবদ মূল্য কত সেটি খ নম্বর প্রশ্নে চেয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের এই 5 নাম্বার প্রশ্নের সমাধান দেখিয়ে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, ক নম্বর প্রশ্নটি ছিল যে প্রতিটি কলমের ক্রয় মূল্য কত। তো আমরা এই সমাধান লিখব যে আমরা জানি 1 ডজন সমান 12টি। তারপর লিখব একটি কলমের দাম x টাকা। এটি কোথায় পেয়েছি? আমরা উদ্দীপকে। তোমরা লক্ষ্য করলে উদ্দীপক বুঝতে পারবে যে এখানে দেওয়া আছে একটি কলমের দাম ছিল x টাকা। তাহলে কি বলছে প্রশ্নে, যে 1 ডজন কলম কিনেছিল, তাহলে 1 ডজন কলমের মূল্য কত হবে? অতএব লিখব 1 ডজন বা 12টি। আমরা জানি 1 ডজন সমান 12টি, যেখানে লেখা আছে 1 ডজন সমান 12টি কলমের দাম। তো একটি কলমের দাম যদি x হয়, 12টি কলমের দাম হবে কত? 12 গুণ x, অর্থাৎ 12x টাকা। তারপর আমরা এটি বের করছি কত, যে 12টি কলমের দাম হচ্ছে 12x টাকা। তো এখান থেকে আমাদের একটি কলমের দাম বের করতে হবে। তাহলে আমরা লিখব শর্ত মতে 12x = 100 - 28। তারপর কি বলবো, আমরা x এর মান বের করব। তাহলে x আজকে বাম সাইডে, আমরা বাম সাইডে রাখবো 12x, আর এই যে 100 অর্থাৎ 100 থেকে 28 বাদ দিলে আমরা পাবো 72। তারপর কি করব, আমরা এই যে 12 এবং x, এই 12 এবং x এখানে একটি গুণ আছে, তাহলে আমরা যেহেতু x এর মান লাগবে সেহেতু আমরা কি করব, x কে বাম সাইডে রাখবো এবং এই 12 কে আমরা ডান সাইডে পাঠিয়ে দেব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বলো তো যে সমানের এই বাম সাইডে গুণ আছে,
তো ডান সাইডে কি হবে, ভাগ হয়ে যাবে। এটা আমি তোমাদের পূর্বেই শিখিয়ে দিয়েছি। তো এখন কি করবো, এই যে 12x এখানে গুণ আকারে আছে, তো এটিকে আমরা ডান সাইডে এনে এই যে ভাগ করে দিয়ে দিব। তারপর কি করব, এই যে 72কে আমরা 12 দিয়ে ভাগ করব, তাহলে আমরা পাবো অতএব x, এই যে x সমান 6, অর্থাৎ 6। আমরা 12 দিয়ে 72 ভাগ করি, তাহলে পাবো 6। অতএব প্রতিটি কর্মের মূল্য 6 টাকা। তাই শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, খ নম্বর প্রশ্নে কি বলেছে যে শাওনের ক্রয়কৃত খাতা এবং খাতা ও কলম ক্রয় বাবদ মোট খরচ নির্ণয় করো। তো এখন আমি তোমাদের খ নম্বর প্রশ্নের সমাধানও দেখিয়ে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এভাবে সমাধানটি লিখব যে একটি খাতার দাম 30 টাকা। এটি আমাদের উদ্দীপকে লক্ষ্য করলে দেখতে পারবো, এখানে এই যে একটি খাতার দাম 30 টাকা দেওয়া আছে। তারপর যেহেতু কি করছে, ওয়াইটি খাতা কিনেছে, শাওন ওয়াইটি খাতা কিনেছে, তাহলে লিখবো অতএব ওয়াইটি খাতার দাম 30 ইন্টু ওয়াই, অর্থাৎ 30 গুণ ওয়াই টাকা। তাহলে আমরা যদি গুণ করি তাহলে পাবো 30 ওয়াই টাকা। অর্থাৎ এই যে ওয়াইটি খাতা কিনেছিল, এই ওয়াইটি খাতার দাম হচ্ছে 30 ওয়াই টাকা। তাহলে আমরা কি লিখবো, শর্ত মতে আমরা প্রথমে কি করব, এই ওয়াই এর মান বার করবো। অর্থাৎ এই ওয়াইটি যে খাতা, কয়টি খাতা তো আমরা জানি না, তাহলে এই ওয়াইটি খাতা মানে কয়টি খাতা হয় সেটি আমরা বের করব। তাহলে লিখবো প্রশ্ন মতে বা শর্ত মতে 30y ইকুয়াল 200 মাইনাস 50। এখন কি করব, এই 200 থেকে 50 বাদ দিব, তাহলে পাবো যে 150। তারপর আমরা কি করব, ওই y এর মান রাখবো, তাই y কে আমরা বাম সাইডে রাখবো এবং এই 30 কে কি করব, সেম আগে যেটি করেছিলাম আমরা, এই যে এই 12 কে মানে x কে বাম সাইডে রেখে 12 কে কি করলাম, এই যে ডান সাইডে ভাগ হয়ে মানে বসলো। এইভাবে 30ও ভাগ হয়ে আসবে, কেন এখানে গুণ আছে, গুণ বাম সাইডে যদি গুণ থাকে ডান সাইডে হয়ে যাবে ভাগ। তাহলে আমরা কি করব, 30 দিয়ে আমরা 150 কে ভাগ করলে পাবো y ইকুয়াল 5। অর্থাৎ ওয়াইটি খাতা 5টি খাতা কিনেছিল, এই 5টি খাতার দাম হচ্ছে কত, 30 ওয়াই টাকা। এখন আমরা লিখব অতএব শাওনের ক্রয়কৃত খাতার সংখ্যা 5টি। খাতা ও কলম ক্রয় বাবদ মোট খরচ, তো খাতার যে দাম সেটি হচ্ছে 30y এবং কলমের দাম হচ্ছে 12x। তাহলে এখন কি করব, আমরা y মান জানি, x এর মান জানি, অর্থাৎ এই যে x এবং y এর এই জায়গায় আমরা মান বসিয়ে দিব। তাহলে আমরা পারলাম এখানে y এর মান 5 এবং আমরা কতে পেয়েছিলাম এই x এর মান 6। তাহলে এই যে y জায়গায় y এর মান, x এর জায়গায় x এর মান বসিয়ে দিব। তাহলে আমরা পাবো 30 ইন্টু 5 প্লাস 12 ইন্টু 6। এখন আমরা এই 30 গুণ ইন্টু 5 গুণ করব, তাহলে পাবো আমরা কত, 150। তারপর এই যে 12 ইন্টু 6 কে গুণ করব, তাহলে আমরা পাবো কত, 72। তাহলে আমরা কি করব, এই যে 150 প্লাস 72 এটিকে প্লাস করব, অর্থাৎ যোগ করব। তাহলে যোগ করলে আমরা পাবো 222 টাকা। অতএব খাতা ও কলম ক্রয় বাবদ মোট খরচ 222 টাকা। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছো। সো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের এই 5 নম্বর প্রশ্নের সমাধান। আই হোপ তোমাদের বোঝাতে পেরেছি। তারপর 6 নম্বর প্রশ্নে কি বলেছে যে একটি আয়তাকার গিফট বক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 30 সেমি, 20 সেমি, 10 সেমি। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, এখানে বলতে বোঝানো হয়েছে যে একটি আয়তাকার বক্স, গিফটের বক্স, সেটির দৈর্ঘ্য, মনে করো এই যে আয়তাকার একটি গিফটের বক্স, এটি আয়তাকার একটি গিফটের বক্স, তো এর যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য হচ্ছে কত, 30। এই দৈর্ঘ্য হচ্ছে 30 এবং প্রস্থ হচ্ছে 20 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে এখানে কোন নম্বর প্রশ্নে বলেছে যে গিফট বক্সে আয়তন নির্ণয় করো। এই যে গিফট বক্স, এর গিফটের কি করব, আয়তন নির্ণয় করব। তারপর ক নম্বর প্রশ্নে বলেছে বক্সটি রঙিন কাগজ দিয়ে মুড়াতে কমপক্ষে কি পরিমাণ কাগজ লাগবে। তো এই ছিল তোমাদের এই 6 নম্বর প্রশ্ন। এখন আমি তোমাদের এই 6 নম্বর প্রশ্নের সমাধান দেখিয়ে দিচ্ছি। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছ, আমি ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজও আছে, সেগুলো লিঙ্ক দিয়ে দিব। তোমরা যেখানে একটি যুক্ত হলে আমাদের সকল কিছুর সাজেশন, পিডিএফ ইত্যাদি পেয়ে যাবে এবং এই নমুনা প্রশ্নের সমাধান দেওয়ার পরে তোমাদের কিছু সাজেশনমূলক ভিডিও আপলোড করব, তো তোমরা সেগুলো দেখে তোমাদের যোগ্যতা বাড়বে।
সো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের এই সমাধানগুলো দেখিয়ে দিচ্ছি। তো ক নম্বর প্রশ্নে ছিল যে গিফট বক্সে আয়তন নির্ণয় করো। তো আমরা এভাবে লিখবো যে সমাধান উত্তর যে দেওয়া আছে আয়তাকার গিফট বক্সের দৈর্ঘ্য 30 সেন্টিমিটার, এটি আমাদের উদ্দীপকেই দেওয়া আছে, তাই এখানে লিখছি কি দেওয়া আছে। তারপর প্রস্থ ছিল 20 সেন্টিমিটার এবং উচ্চতা ছিল 10 সেন্টিমিটার। তো যেহেতু বলছে যে আয়তন নির্ণয় করতে, আর এই যে গিফট বক্স, এই গিফট বক্স একটি হলো ঘনবস্তু, কারণ কি যে ঘনবস্তুর উচ্চতা থাকে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাই আমরা এটিকে ঘনবস্তু বলতে পারি। তাহলে আয়তাকার ঘনবস্তুর আয়তনের সূত্র হবে, এই যে আমরা জানি আয়তাকার ঘনবস্তুর আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন মানগুলো বসিয়ে দিব। এই যে এখন যে লিখব আয়তাকার গিফট বক্সের আয়তন, এই যে দৈর্ঘ্যের জায়গায় 30, তারপর প্রস্থের জায়গায় 20 এবং এই যে উচ্চতার জায়গায় 10, আর লিখবো আমরা কি ঘন সেন্টিমিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, 30 গুণ 20 গুণ 10 যদি আমরা করি তাহলে পাবো 6000 ঘন সেন্টিমিটার। অতএব নির্ণয় আয়তন 6000 ঘন সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ক নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ। তারপর খ নম্বর প্রশ্নে বলে আসিল বক্সটি রঙিন কাগজ দিয়ে মুড়াতে কমপক্ষে কি পরিমাণ কাগজ লাগবে। অর্থাৎ এই যে গিফট বক্স, সেই গিফট বক্সকে আমরা যদি রঙিন কাগজ দিয়ে মুড়াতে চাই তাহলে কি পরিমাণ কাগজ লাগবে, তো এটি বলা হয়েছে। তাহলে আমরা লিখব যে আমরা জানি আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল, অর্থাৎ এই যে গিফট বক্স, আমি এখানে এই যে একরাম যে এই গিফট বক্স যদি আমরা একটি রঙিন কাগজ দিয়ে মুড়াতে চাই তাহলে আমরা এই যে গিফট বক্স, সেই গিফট বক্সের কী করব, আমরা সমগ্র তলের ক্ষেত্রফল যদি নির্ণয় করি তাহলেই আমরা সেই যে কাগজগুলো মানে কী পরিমাণ কাগজ লাগবে সেটি আমরা বের করতে পারবো। অর্থাৎ তোমাদের বইয়ে যে জ্যামিতিক আকৃতির গল্প, সেই অধ্যায়ে আমরা এই ধরনের অঙ্কগুলো অনেক করেছি। তো এখন আমরা কি করব, এই সমগ্র তলে বক্সটি সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করলে আমাদের উত্তরটি পেয়ে যাব। তাহলে আমরা লিখব আমরা জানি আয়তাকার ঘনবস্তু সমগ্র তলের ক্ষেত্রফল। তো সমগ্র তলের ক্ষেত্রফল আমরা সূত্র এইভাবে লিখব যে 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ, তারপর যোগ প্রস্থ গুণ উচ্চতা যোগ উচ্চতা গুণ দৈর্ঘ্য। অর্থাৎ আমরা একবার দিব দৈর্ঘ্যের সাথে প্রস্থ, আবার প্রস্থের সাথে উচ্চতা, আবার উচ্চতার সাথে আবার দৈর্ঘ্য, এইভাবে আমরা এই সমগ্র ক্ষেত্রফল সূত্রটি লিখব। তারপর কি করব, এখানে এই যে দৈর্ঘ্যের জায়গায় দৈর্ঘ্যের মান বসাবো, প্রস্থের জায়গায় প্রস্থের মান, এই যে 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে 30, এই যে দৈর্ঘ্যের জায়গায় প্রস্থ হচ্ছে 20, এই যে প্রস্থের জায়গায় 20 বসিয়ে দিছি, তারপর যোগ আছে যোগ, তারপর প্রস্থ হচ্ছে 20, এখানে 20 হবে, 29 নয়, এটি 20 হবে, তোমরা এটি 0 ধরে নিও। তারপর এই যে উচ্চতা হবে 10, আবার এই যে উচ্চতা 10 আর দৈর্ঘ্য হচ্ছে 30। তো এই হলো, আমরা এখন এগুলো মান বসিয়ে দিব। তারপর কি করব, এই যে 30-এর সাথে 20 গুণ করব, তাহলে পাবো তো 3 দুগুণে 6 আর 0 দুইটি 600। তারপর আমরা এটি 20-এর সাথে 10 গুণ করব, তাহলে পাবো কত 200। তারপর 10-এর সাথে 30 গুণ করলে পাবো 300। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন কি করব, এই 600 200 আর 300 যোগ করব, তাহলে পাবো আমরা 1100 বর্গ সেন্টিমিটার। এখন আমরা এই 2-এর সাথে গুণ দিব, 1100 বর্গ সেন্টিমিটার 2-এর সাথে গুণ দিলে আমরা পাবো 2200 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা এই যে আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2200 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারি যে অতএব বাক্সটির রঙিন কাগজ দিয়ে মুড়াতে কমপক্ষে 2200 বর্গ সেন্টিমিটার কাগজ লাগবে। সো আই হোপ শিক্ষার্থীরা, তোমাদের আমি এই 6 নম্বর প্রশ্নের সমাধানটিও বোঝাতে পেরেছি। তো শিক্ষার্থীরা, এই ছিল আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা 5 ও 6 নম্বর প্রশ্নের সমাধান দেখিয়ে দিয়েছি। তো নেক্সট পর্বে আমরা 7 এবং 8 এই দুইটি সমাধান দিলেই তোমাদের এই যে নমুনা প্রশ্ন, গণিতের নমুনা প্রশ্নের সকল প্রশ্ন সমাধান হয়ে যাবে। তো শিক্ষার্থীরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে, এবং তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, সেখানে সকল কিছু পিডিএফ সবার আগে পেয়ে যাবে। তো শিক্ষার্থীরা, নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।